যকৃতের মধ্যেও তো ম্যাক্রোফেজ আছে। তো যকৃতের ওখানকার ম্যাক্রোফেজ এক ধরনের প্রোটিন ছেড়ে দেয়, এটার নাম হলো অ্যাকিউট ফেজ প্রোটিন। তাহলে অ্যাকিউট মানে তীব্র পর্যায়ের আর কি প্রোটিন, যারা হচ্ছে খুবই ধ্বংসাত্মক এরকম প্রোটিন তারা ছেড়ে দেয়, যারা হচ্ছে এর কারণে প্রতিরক্ষা সক্রিয় হয়। এর কারণে প্রতিরক্ষা সক্রিয় হয়, অনেকগুলোর কারণে প্রতিরক্ষা সক্রিয় হয়, তার মধ্যে অ্যাকিউট ফেজ প্রোটিনও প্রতিরক্ষাকে সক্রিয় করে, অন্যগুলা পারবে আর কি। তাহলে টিটি প্রতিরক্ষার মধ্যে তিনটা বিষয় মনে রাখতে হবে: লিম্ফোসাইট, অ্যান্টিবডি, সিটি কোষ। এবার দেখো, এটাও কিন্তু সৃজনশীল আলাদাভাবে আছে যে দেহের প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। একবারে 1 নম্বর পয়েন্ট থেকে 7 নম্বর পয়েন্ট পর্যন্ত। ঠান্ডা লেগে গেল মনে হচ্ছে। দেখো, এখানে না বোঝার বিষয়গুলো আমি একটু বলি। তাহলে ত্বক কিন্তু নন স্পেসিফিক, তাই না? ত্বক হলো নন স্পেসিফিক, নির্দিষ্ট অনির্দিষ্ট সবগুলাকে সে ঠেকাই দিতে পারে, তাই না? বাইরের দিকে যে লেয়ার আছে, তাহলে এটা নন স্পেসিফিক। এখান থেকে না বোঝার মতো শব্দগুলো যেমন দেখো, প্রথমে আছে তার আগে একটা হর্নি স্তর আছে। হর্নি স্তর প্রথম লাইন, মানে ওই যে হাড়। হর্নি বলতে এখানে শক্ত স্তর বোঝাচ্ছে। আমাদের বাইরের ত্বক তুলনামূলক শক্ত, ভিতরে কিছুটা নরম, যেমন হাতটাতে। আর দেখো, স্ট্রাটাম কর্নিয়াম মানে হলো বাইরের স্তর। এই স্তরটা গঠিত হয় মৃত কোষ দিয়ে। আমাদের এখানে প্রতিনিয়ত বাইরের দিকে কি মৃত কোষের লেয়ার কিন্তু সবসময় থাকে, কারণ সবসময় কোষ মারা যাচ্ছে, নতুন কোষ তৈরি হচ্ছে। এরকম ধরনের স্তরকে বলা হচ্ছে স্ট্রাটাম কর্নিয়াম, মানে বাইরের স্তর আর কি। হ্যাঁ, পিএইচ তো খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য। এই যে 4 নম্বরে যে খামগুন্থি পিএইচ এর যে ব্যাপারটা। এরপরে 6 নম্বরে কিছু এনজাইম আছে, যেমন অশ্রু, নাসিকা, ঝিল্লি, লালাই, লাইসোজাইম, সিমেনে, শুক্রাণু, মানে সিমেনে যে স্পারমিন মানে শুক্রাণুতে থাকা প্রোটিন, এটাকে বলা হয় স্পারমিন। ল্যাক্টোপারঅক্সিডেজ মানে হচ্ছে দুধে থাকা যে প্রোটিন আর কি, অশ্রুতে, লালাতে থাকে এগুলো আর কি। সেরুমেন তো জানো, তাই না? কানের ভিতরে যে, হ্যাঁ, এটাই হলো সেরুমেন। এগুলো অবশ্য বুঝতে পারবে, তাই না? পার্থক্যটা ক্ষয়ের জন্য পড়ে রাখা ভালো, আসেনি কখনো। এরপরে দেখো, শুধু হচ্ছে খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংস, এগুলো কিন্তু 20 সালের আগে আসতো, এখন তো মাঝে তো ছিল না, বুঝছো? 20 সালের আগে বোর্ড পরীক্ষা আসছে, সেই হিসাবে আমি বলছি আর কি, কারণ 5 বছর তো আসেনি। তোমাদের সময় তো শুরু হলো কেবল ফুল সিলেবাস, তার আগে তো ছিল না। আচ্ছা, তাহলে সেখানেও কিন্তু ওই 5 বছর আগে এটা আসছে, ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাক নালীর অ্যাসিড ও এনজাইমের ভূমিকা। তাহলে আমরা জানি হচ্ছে ব্যাকটেরিয়া, আমাদের যে পরিপাক নালী আছে, তাই না? এই পরিপাক নালীর মধ্যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এরা কিন্তু ভাইরাস, ব্যাকটেরিয়া সবগুলোকে ধ্বংস করতে পারে। আচ্ছা দেখো, এখন অ্যাসিডিক অর্থাৎ হলো আমাদের যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে, সেটার হচ্ছে পিএইচ কত। তারপর 5 নম্বরে পিত্ত ক্ষারীয় পরিমাণ কত, এগুলো হচ্ছে এমসিকিউর জন্য। তাছাড়া এটা কিন্তু সৃজনশীল হিসাবে আগে আসছে আর কি। হ্যাঁ, এই ব্যাকটেরিয়াগুলোর নাম মনে রাখতে হবে, যে হ্যাঁ এগুলো মনে রাখতে হবে এমসিকিউর জন্য, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, স্ট্রেপ্টোককাস, ব্যাসিলাস, আর এই যে 1 2 3 বলে আছে সিরিয়ালে লেখা আছে। স্টেফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস, ব্যাসিলাস প্রভৃতি ব্যাকটেরিয়া অনেক ধরনের জীবাণু ধ্বংস করে। এই 6টা, এটাও সৃজনশীল হিসাবে আসে। হ্যাঁ, এরপরে দেখো, এর পরের পৃষ্ঠায় ব্যাকটেরিয়া ধ্বংসে ম্যাক্রোফেজ ও নিউট্রোফিলের ভূমিকা, এটাও কিন্তু সৃজনশীল হিসাবে আসছে অতীতে। হ্যাঁ, অতীতে আসছে আর কি। হ্যাঁ, এবারে দিতে পারে, অনেক বছর পর যেহেতু। তো তাহলে ম্যাক্রোফেজ আর নিউট্রোফিল আমরা তো প্রথমে জেনেছি যে মানই মনে রাখবো, তাই না? মানই মনে রাখলে মনে থাকবে। তাহলে এই মানতে হলো ম্যাক্রোফেজ, নিতে হলো নিউট্রোফিল। দুইজনেই কি করে? ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া চলায়। তবে দুইজনের মধ্যে একটু পার্থক্য আছে। যেমন ম্যাক্রোফেজ যারা,
এরা 100টা পর্যন্ত জীবাণু খেয়ে নিতে পারে, ব্যাকটেরিয়া খেয়ে নিতে পারে। হ্যাঁ, আরেকটা সুবিধা এরা হচ্ছে যে অনেকদিন খাওয়ার পরেও বেঁচে থাকতে পারে, 1 মাস বা তারও বেশি সময় বেঁচে থাকতে পারে। আর নিউট্রোফিলও খায়, তবে এরা 2-3টের বেশি ব্যাকটেরিয়া খাইতে পারে না, এটা একটা পার্থক্য। আর কি, দুজনেই ফ্যাগোসাইটোসিস করে, মনে আছে তো না? ফ্যাগো মানে খাওয়া, তাই না? ফ্যাগোসাইটোসিসের ফ্যাগো মানে তো খাওয়া, সাইটো মানে কোষ, সিস মানে পদ্ধতি, তাহলে খাওয়া দাওয়া করার পদ্ধতি, তাই না? খাওয়া দাওয়া করার পদ্ধতি, ফ্যাগো মানে খাওয়া। তাহলে ফ্যাগোসাইটোসিস এই দুইজন করে, তো তাই আলাদাভাবে এই ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ার কথা বর্ণনা আসতে পারে। হ্যাঁ, নিউট্রোফিল থেকে কিছু এমসিকিউ আছে, এখানেও কিছু আছে। যেমন দেখো, 2য় নম্বর লাইনে ম্যাক্রোফেজের অস্থিমজ্জার স্টেম কোষ থেকে উৎপন্ন হয়ে এইসব কোষ 10 থেকে 20 ঘন্টা রক্তে সংগ্রহিত হয়। আর একটা হচ্ছে 5 গুণ বড় হয়ে 60 থেকে 80 মাইক্রোমিটার পর্যন্ত হয় পরিণত এই মনোসাইটকে ম্যাক্রোফেজ বলে। আমরা তো জানি ম্যাক্রোফেজকে আসলে এটা তো মনোসাইট, তাই না? এটাই বড় হলে ম্যাক্রোফেজ হয়, ঠিক না? এটা 5 গুণ বড় হয়, কোন গ্রুপে 4 থেকে 5 গুণ লেখা আছে, কোন গ্রুপে 4 থেকে 5 গুণ লেখা আছে। হ্যাঁ, আর শেষের দিকে যে 100টিরই বেশি ব্যাকটেরিয়া ভক্ষণ করে। আর এই যে সাইটোকাইনিন, সাইটোকাইনিন নামকরণটা কেন হয়েছে বলো তো? মানে তো কোষ, আর কাইনিন মানে কি? কাইনিন মানে মুভমেন্ট করা। হ্যাঁ, অর্থাৎ হলো এরা এমন এক ধরনের প্রোটিন যেটা ম্যাক্রোফেজ ছেড়ে দিলে কি হয়, অন্যান্য শ্বেতকণিকা যারা খবর পায়নি তারাও তখন মুভমেন্ট করতে শুরু করে দেয়, মানে ওখানে আসতে শুরু করে দেয়। আরে কোথায় খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়া করতে চলে আসে সবাই, আর এরকম ব্যাপার। নিউট্রোফিল থেকে বেশ কিছু এমসিকিউ আছে, যদিও এটা রক্তের মধ্যে ওখানেও ছিল মনে হয়। নিউট্রোফিল 12 থেকে 15 মাইক্রোমিটার ব্যাসসম্পন্ন 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট নিউক্লিয়াস যুক্ত। এরপরে শ্বেত রক্তকণিকার 60 থেকে 70% নিউট্রোফিল। স্বাভাবিক পূর্ণবয়স্ক মানুষের দৈনিক প্রায় 100 বিলিয়ন বা 10,000 কোটি নিউট্রোফিল উৎপন্ন হয়। তারপরে দেখো, রক্ত প্রবাহে প্রবেশের পর 12 ঘন্টা থেকে 3 দিন পর্যন্ত জীবিত থাকে। এরা একটু কম জীবিত থাকে। এক লাইন বাদ দিয়ে অস্থিমজ্জার বাইরে সংগৃহীত 100 বিলিয়ন নিউট্রোফিলের মধ্যে অর্ধেক থাকে টিস্যুতে, বাকি অর্ধেক থাকে রক্তবাহিকায়। লাস্টের দিকে আছে একটি নিউট্রোফিল 3 থেকে 20টি ব্যাকটেরিয়া গ্রাস করতে পারে, খাইতে পারে আর কি। এটাও আশা করি বুঝতে পারবা। সৃজনশীল হিসেবে আসলে এত লাইন বাই লাইন তো লিখবে না, একটু বানিয়ে টানিয়ে লিখলেই হয়ে গেল। পার্থক্যটা ক্ষয়ের জন্য পড়বা। এবার দেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে, তবে এখানে বোর্ডে কোন সালে আসছে না আসছে, যখন ওদের রিভিশন ক্লাস শুরু হবে তার মধ্যে আমি সব করে ফেলবো আর কি। মানে হ্যাঁ, অ্যাডমিশন এবং বোর্ড পরীক্ষা দুইটার জন্যই আমি হচ্ছে যখন তোমাদের শুরু হবে বোর্ড পরীক্ষার জন্য কোনগুলো, অ্যাডমিশনের জন্য কোনগুলো আমরা দাগাই দেবো সলভ ক্লাসে, ঠিক আছে? হ্যাঁ, দেখো ফ্যাগোসাইটোসিস, এখন ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া এটা যদিও আসেনি, হ্যাঁ, কিন্তু এমনি জাস্ট আমরা বুঝে রাখি। দেখো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াতে এখানে কয়েকটা কথা বলা হচ্ছে যে সংক্রমিত স্থানের কোষগুলো, মানে যারা আক্রান্ত হয়, 2 নম্বর লাইনে আছে, প্রদাহের ফলে মানে ইনফেকশনের ফলে বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ যেমন হিস্টামিন, কাইনিন ইত্যাদি সৃষ্টি হয়, যা ফ্যাগোসাইটগুলোকে ক্ষতস্থানে আসতে আকর্ষণ করে। মানে ধরো এরকম কাহিনী ঘটে, রক্তের মধ্যে আছে ফ্যাগোসাইটগুলা, হ্যাঁ, এটা ধরো রক্তজালক। এখন ধরো এই জায়গাটাতে টিস্যু আছে, রক্তজালকের আশেপাশে টিস্যু আছে, এখানে ধরো জীবাণু অ্যাটাক করেছে এবং কোষগুলোকে খাওয়া দাওয়া করছে, কোষগুলোকে খাচ্ছে। তখন কোষগুলোর ভিতর থেকে এরকম রাসায়নিক উপাদান যেমন হলো হিস্টামিন আর কাইনিন ধরো বের হয়ে আসে। যেই মাত্র বের হয়ে আসবে তখন এর ভিতরে, এই যে রক্তজালকের ভিতরে
ফ্যাগোসাইটিক যে সেলগুলো আছে ম্যাক্রোফেজ, নিউট্রোফিল, এদের কাছে এই রক্তজনক ভেদ করে এদের কাছে চলে আসবে ওই রাসায়নিক উপাদানগুলো। তখন তাদের স্বাভাবিক ক্রিয়াকলাপে বিঘ্ন ঘটবে, ওর মধ্যে বিভিন্ন ক্রিয়া বিক্রিয়া ঘটে, তাতে ওরা বাধাগ্রস্ত হয়। তখন বলে যে কোন শত্রু আসছে আমাদের স্বাভাবিক কাজে মানে বিঘ্ন ঘটাচ্ছে। তখন তারা কি করে, এই রক্তজনক ভেদ করে টিস্যুতে চলে যায়, বুঝছো? টিস্যুতে যে তখন ওই জীবাণুকে খাইতে শুরু করে এবং অন্যান্য জীবাণুদেরকেও আহ্বান করার জন্য সাইটোকাইন পদার্থ নিঃসরণ করে। মানে অন্য শ্বেতকণিকারা তো জানে না, তারাও এখানে যেন আসে। এবং আরেকটা জিনিস হয়, রক্তজনক কিন্তু যে একটু আকৃতিতে রক্তজনকটা প্রসারিত হয়ে যায় এই জায়গায়, যার জন্য জায়গাটা লাল হয়ে যায়, রক্ত জোরে চলে, ফুলে যায়, ফুলে ওঠে। তাহলে এটা একটা এমসিকিউ। তারপর অণুজীব শনাক্তকরণ। দেখো, ফ্যাগোসাইটোসিস কোষে কিছু সহজাত ক্ষমতা আছে। সহজাত মানে কি জানো? সহ মানে সাথে, জাত মানে জন্ম। জন্ম থেকে যেটা সিস্টেম করা আছে এটাকে বলা হয় সহজাত। তাহলে সহ মানে হলো সাথে, জাত মানে জন্ম, যেটা জন্ম থেকেই সিস্টেম করা আছে এটাকে বলা হয় সহজাত। তো বলছে যার সাহায্যে এগুলো অনুপ্রবেশিত অণুজীব শনাক্ত করতে পারে। মানে জন্ম থেকে ওরা যখনই বহিরাগত কোনো জীবাণু দেখবে, আমাদের সকল কোষকে আগে থেকে চিনে, কারণ জন্ম থেকেই চিনছে যে কোনটা আমাদের কোষ, কোনটা রক্তের কণিকা বা কোষ, এগুলো আগে থেকে চিনি। যখনই বহিরাগত কেউ আসে তখন তার বাইরের দিকে যে অ্যান্টিজেন থাকে ওটা হলো অপরিচিত হয়ে গেলেই ওরা তখন বুঝতে পারে এটা বহিরাগত শত্রু। ওটাই বলছে, এটা জন্ম থেকেই চিনি। হ্যাঁ, তো তাহলে কখনো কখনো অণুজীব শনাক্ত করে ফ্যাগোসাইটোসিসের অপসোনিনের সাহায্য নিতে হয়। অপসোনিনের সাহায্য নিতে হয় মানে হলো যে ওই যে কমপ্লিমেন্ট আছে না, কমপ্লিমেন্ট। অপসোনিনের সরল বাংলা অর্থ হলো খাদ্য সহায়ক। এর সরল বাংলা অর্থ খাদ্য সহায়ক। অপসোনিন, এটা নিয়ে একটা কোম্পানিও আছে কিন্তু, অপসোনিন আছে না, খাদ্য সহায়ক। কি কোম্পানি স্যার এটা? এটা ওষুধের কোম্পানি, ওষুধের কোম্পানি অপসোনিন একটা আছে, ভালো কোম্পানির মধ্যেই আর কি, অপসোনিন কোম্পানি আর কি। হ্যাঁ, তো তারা এই যেহেতু তারা অ্যান্টিবায়োটিক ওষুধ অনেক আবিষ্কার করছে, ওই জন্য এটার নাম রাখছে। তো খাদ্য সহায়ক কখন, যে ধরো এমন এক ধরনের জীবাণু আসছে যে জীবাণুতে মনে করো এরকম ধরনের অ্যান্টিজেন আছে, কিন্তু শ্বেতকণিকা একে যে ধরবে, একে ধরে যে খাবে, তো বুঝতে পারো ওরা খাইতে পারছে না। কেন পারছে না? এরা ধরো শ্বেতকণিকা, এর ধরে এরকম একটা অবস্থা আছে, এর যে অ্যান্টিজেন আছে সেটা এরকম আছে। তখন কিন্তু এ ভাবছে যে আমি কি করে খাবো, এটা তো অ্যাডজাস্ট হচ্ছে না। অপসোনিনের মানে খাদ্য সহায়ক মানে কমপ্লিমেন্ট আছে না, হ্যাঁ, কমপ্লিমেন্ট এসে এখানে বসে যায়। তাহলে কমপ্লিমেন্ট যখন মানে শ্বেতকণিকে চিনিয়ে দেয়, প্রক্রিয়াটার নাম হলো অপসোনিন। তাহলে অপসোনিন আর কমপ্লিমেন্ট প্রায় কাছাকাছি আর কি কথা, প্রক্রিয়াটা হলো অপসোনিন। তাই বলছে অপসোনিনের সাহায্য নেই। এই যে এখানে আছে দেখো, মনে হয় ওখানে আছে, দেখো এখানে আছে অ্যান্টিবডি ও কিছু কমপ্লিমেন্ট প্রোটিন। এই দেখো, অ্যান্টিবডি ও কিছু কমপ্লিমেন্ট প্রোটিন অপসোনিন হিসেবে কাজ করে। দেখছো পরের লাইনে লেখা আছে। তাহলে কমপ্লিমেন্টটা অপসোনিন মানে খাদ্য সহায়ক হিসেবে কাজ করে। এখন হচ্ছে এই কমপ্লিমেন্টে কি এখানে যখন যুক্ত হয়ে গেল তখন অপসোনিন হয়ে গেল, কারণ কি খাদ্য সহায়ক হয়ে গেল। ওটাই বলছে যে কমপ্লিমেন্টটা হলো খাদ্য সহায়ক হিসেবে ভূমিকা রাখে, ওটাই হলো অপসোনিন। ফ্যাগোসাইটোসিসের ঝিল্লি গাত্রে রিসেপ্টর অণু থাকে।
রিসেপ্টর মানে তো জানো তাই না? দেখো এটা হলো রিসেপ্টর, তাই না? রিসিভ করে যে তাকে বলা হয় রিসেপ্টর, রিসেপ্টর এটা বলছে। এরপর বলছে দেখো অণুজীবের সাথে ফ্যাগোসাইটোসিসের সংযুক্তি যদি ম্যাচ করে তাহলে সংযুক্তি হবে, তাই না? এটাই হলো সংযুক্তি। তারপরে দেখো অণুজীব ভক্ষণ, অণুজীব ভক্ষণে যেটা হয় সেটা হলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া যেটা, তাই না? যে ধরো এটা হলো জীবাণু, এটা হলো শ্বেতকণিকা, ম্যাক্রোফেজ অথবা নিউট্রোফিল। এখন কি হবে, এটাকে দেখে সে এরকম হয়ে যাবে। হ্যাঁ বলো। আবার একটু বলেন। ও মানে যখন হচ্ছে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা কিভাবে চালায়, যে যখন জীবাণুটা আসে যদি শ্বেতকণিকা অ্যাক্টিভ না হয় তাহলে তো এই যে কমপ্লিমেন্ট এসে এখানে যুক্ত হলো, তখন এটা অপসমিন হয়ে গেল, খাদ্য সহায়ক হয়ে গেল, তাই না? খাদ্য সহায়ক হয়েছে তখন এর সাথে ম্যাচ করলো, একে ধরে ফেললো। যেই মাত্র একে ধরে ফেলবে, ধরে ফেলার সময় তখন সে এরকম হয়ে যাবে, এরকম হয়ে গেল। মানে কি, এটা হলো ক্ষণপথ তৈরি করে ফেললো। শ্বেতকণিকা কি করলো, ক্ষণপথ তৈরি করলো। ক্ষণপথ মানে কি, ক্ষণস্থায়ী পা। ক্ষণপথ মানে ক্ষণস্থায়ী পা তৈরি করলো। করার পর এইটার এটা একীভূত হয়ে যায়। যদি একীভূত হয়ে যায় তাহলে মনে করি এটা এখন একীভূত হয়ে যাবে। যখন এটা একীভূত হয়ে যাবে তখন তো এটা আবার স্বাভাবিক হয়ে যাবে, একীভূত হয়ে গেছে। তখন ভিতরে যে চলে আসলো, ভিতরে যখন চলে আসে তখন ওই লাল অংশ সহ আর কি এইভাবে করে ভিতরে চলে আসে, ঠিক আছে? এটাকে বলে ফ্যাগোসোম, এটাকে বলে ফ্যাগোসোম, এটাকে বলে ফ্যাগোসোম মানে খেয়ে নেওয়া বস্তু। ফ্যাগোসোম মানে খেয়ে নেওয়া বস্তু। এখন ফ্যাগোসোমের পরে দেখো ফ্যাগোলাইসোসোম বলছে। এই যে ফ্যাগোসোম কাকে বলে এটাও পড়বা, জ্ঞানমূলক কোশ্চেন। ফ্যাগোসোম কাকে বলে জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। তারপরে ফ্যাগোলাইসোসোম কাকে বলে এটাও জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বা। এবার ফ্যাগোলাইসোসোম হবে কিভাবে দেখো, এখানে যে শ্বেতকণিকা গুলো আছে, শ্বেতকণিকা বলছি, লাইসোসোম গুলো আছে, এবার লাইসোসোম গুলা এর চারিদিকে ঘিরে ফেলবে। এখানে দেখো ছবির দিকে আছে কিন্তু এই যে ঘিরে ফেলছে, 4 নম্বর পয়েন্টে দেখো ঘিরে ফেলছে। হ্যাঁ, ঘিরে ফেলে এক পর্যায়ে লাইসোসোম গুলা এর মধ্যে একীভূত হয়ে যাবে। লাইসোসোম গুলো কি হবে, এর মধ্যে ঢুকে যাবে, ঢুকে একটা দুইটা মিলে এখন লাইসোসোম আর আগে ছিল ফ্যাগোসোম, লাইসোসোম ওর মধ্যে ঢুকে গেল। লাইসোসোমের মধ্যে তো প্রচুর এনজাইম আছে, তাই না? হাইড্রোলাইটিক এনজাইম প্রচুর আছে। লাইসোসোমের থলিগুলাও ভিতরে ঢুকে গেল, ঢুকে যে তখন এর মধ্যে যদি ঢুকে যায়, এরা এর মধ্যে ঢুকে গেছে মনে হয়, তখন এই জিনিসটার নাম ফ্যাগোসোম আর হবে না, ফ্যাগোলাইসোসোম। ফ্যাগো এখন ফ্যাগোলাইসোসোম অবস্থায় কি হবে, খাওয়া দাওয়া সব শেষ, খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। এখন শ্বেতকণিকার যেটুকু দরকার, ওর মধ্যে যে প্রোটিন প্রোটিন আছে, জীবাণুর যে প্রোটিন প্রোটিন আছে সেটা ও নিয়ে নিল। ওরও তো মাইটোকন্ড্রিয়া আছে, অন্যান্য অনেক অর্গান আছে, ওই অর্গানে কাজে লাগালো। আর যেটা কাজে লাগবে না সেটা কিন্তু বাইরে ফেলে দিল। এই দেখো বাইরে ফেলে দেওয়ার, বাইরে যখন ফেলে তখনও কিন্তু এরকম ফ্যাগোসোমের মধ্যে মানে ফ্যাগোসাইটোসিসের মধ্যে একটা চেহারা করে। বাইরে এই বিষাক্ত পদার্থগুলা যেগুলো কাজে লাগবে না আর কি, সেগুলো বাইরে ফেলে দিল, বাইরে দিয়ে। এবং এই বাইরে দেওয়াতে একটা সুবিধাও আছে, বাইরে ফেলে দিলে এইটার কারণেও কিন্তু অন্যান্য শ্বেতকণিকাগুলো উদ্দীপ্ত হয়ে যায়। আরে ও বজ্র পদার্থ ফেলছে, তার মানে ও কিছু খাইছে, তাহলে নিশ্চয় খাওয়ার আমরাও পাবো, তখন আরো অ্যাক্টিভ হয়। যেই জায়গায় তোমার জীবাণু ঢুকছে ওই জায়গায় সবাই চলে আসতে শুরু করে দেয়। সেজন্য বলছে এরকম ব্যাকটেরিয়ার মরণ ও অন্তঃকোষীয় পচন হলো। এখানে কিছু এমসিকিউ আছে, যেমন ভক্ষণের প্রায় 10 থেকে 15 মিনিটের মধ্যে লাইসোজোম এনজাইমের ক্রিয়ায় ব্যাকটেরিয়ার মৃত্যু ঘটে। মৃত ব্যাকটেরিয়ার উপর বিভিন্ন পরিপাক এনজাইম যেমন লাইপেজ, লাইসোজোম, এগুলো ওই লাইসোজোমের এনজাইম, ব্যাকটেরিয়া পাচিত হয়, বজ্র ত্যাগ করলো, তারপর বজ্র ত্যাগ করে। এই পর্যন্ত যদিও ওইটা আসেনি, এমনি ধারণা রাখলাম।
সহজাত প্রতিরক্ষা থেকে মেডিকেল অ্যাডমিশনে 18 সালে একবার কোশ্চেন আসছে, সহজাত প্রতিরক্ষা নিম্নের কোনটি, এরকম একটা 18 সালে আসছে একটা কোশ্চেন যে নিম্নের কোনটি সহজাত প্রতিরক্ষা। তাহলে প্রথমেই তো বললাম সহজাত প্রতিরক্ষা মানে কি, সহ মানে সাথে, জাত মানে জন্ম, মানে যেটা জন্মের সাথেই পাই সেটাই সহজাত। তাহলে সংজ্ঞাটা বলছে যে মানবদেহে যে প্রতিরক্ষা বা অনুক্রমতা অমরার মাধ্যমে প্রাপ্ত ও জন্মের সময় থেকে আজীবন উপস্থিত থাকে এবং প্রতিরক্ষায় দ্রুত কার্যকর হয় তাকেই সহজাত প্রতিরক্ষা বলে। এটা তো বুঝতে পারছো। এখন এই জিনিসগুলো একটু বুঝি। এটা কিন্তু পরীক্ষায় ক্ষয়ের জন্য দিতে পারে যে সহজাত প্রতিরক্ষা 3 ধরনের, তাই না? একটা হলো প্রজাতিগত প্রতিরক্ষা। প্রজাতিগত প্রতিরক্ষা মানে হলো যে নির্দিষ্ট, যেমন ম্যালেরিয়া পরজীবী, দেখো যে বলছে অধিকাংশ ক্ষেত্রে পরজীবী আক্রমণ বিশেষ প্রজাতির মধ্যেই সীমাবদ্ধ থাকে। যেমন ম্যালেরিয়া পরজীবী মানুষ মস্তিষ্কের উপরে পরজীবী। অন্যান্য প্রজাতিরা কিন্তু এই ঝামেলার মধ্যে নাই, মানে আমরা আছি আর মশকিরা আছে, অন্যান্য মানে অন্যান্য প্রজাতির মধ্যে তো ম্যালেরিয়া পরজীবী যাচ্ছে না, তাই না? এই জন্য। এরপরে গোষ্ঠীগত প্রতিরক্ষা, দেখো শ্বেতাঙ্গ আর কৃষ্ণাঙ্গ, কৃষ্ণাঙ্গ মানুষ শ্বেতাঙ্গ মানুষের চেয়ে বেশি যক্ষার শিকার হয়ে থাকে। তাহলে এটা গোষ্ঠীগত হলো না, মানে আমাদের তুলনায় ওরা বেশি হচ্ছে, তাহলে গোষ্ঠীগত। আরেকটা হলো ব্যক্তিগত প্রতিরক্ষা। কারো কারো ব্যক্তিগত প্রতিরক্ষা এতটাই থাকে, ধরো তুমি বৃষ্টিতে ভিজলা আর কি, বা অনেক ঠান্ডার মধ্যে ঘুমালা, একজনের ঠান্ডা লেগে গেল আরেকজনের লাগলো না, এরকম বাসাতেও হয় না যে একই বাড়ির মধ্যে তোমার ধরো শরীর দিকে হয়তো কোমরটা সরে গেছে বা লেপটা সরে গেছে, তোমার ধরো ঠান্ডা লেগে গেছে, কিন্তু দেখা গেলো আরেকজনের ওরকম হয়েছে কিন্তু ওর কিছু হলো না। তাহলে ওই সময়ের জন্য মানে কি হলো, তাহলে ব্যক্তিগত না, ব্যক্তিগত যে একসাথে বৃষ্টিতে ভিজলো, মনে করো দুইজনে বৃষ্টিতে ভিজেছে, এরকম হয় না? বর্ষাকালে আমরা ভিজি, দেখবে যে একজনের ঠান্ডা লেগেছে আরেকজনের লাগেনি, তাহলে এটাই হচ্ছে যে ব্যক্তিগত প্রতিরক্ষা। কারো কারো প্রতিরক্ষা ব্যবস্থা খুব ভালো, ঠিক আছে? যেমন আমার প্রতিরক্ষা ব্যবস্থা একটু দুর্বল, হয়তো এটা ঠান্ডা লেগে গেছে, এক্ষেত্রে একটু দুর্বল, তাই না? এই জন্য ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, এটাই হলো ব্যাপার। এবার দেখো সহজাত প্রতিরক্ষা নিম্নোক্ত প্রতিরোধ গড়ে তোলে, এটাও সৃজনশীলের জন্য পড়তে হবে। দেখো তো এই জিনিসগুলো খুব কঠিন না। প্রথমে হলো প্রতিবন্ধক, মানে জন্মগত ভাবেই আমাদের হলো এটা এই সিস্টেম করা আছে যে আমাদের হলো পৌষ্টিক নালী, শ্বসনতন্ত্রের বিভিন্ন অংশ এগুলা জন্মগত ভাবেই প্রতিবন্ধক হিসেবে কাজ করে। তারপরে হলো যে প্রদাহ বা ইনফেকশন যেটা বলা হয় আর কি, মাস্টকোষের তৎপরতায় নানা ধরনের কণিকা, বিশেষ করে নিউট্রোফিল মাইক্রোওয়েভ জড়ো হয়ে সক্রিয় অংশে আসে এবং আমাদের যন্ত্রণার, মানে ব্যাকটেরিয়া যদি খেয়ে ফেলে তাহলে আমাদের যন্ত্রণা লাঘব হলো। কমপ্লিমেন্ট তো আগেই বলেছি, তাই না? ইন্টারফেরন মেডিকেল অ্যাডমিশন 4 সালে আসছিল। ইন্টারফেরন তো জানো, ইন্টারফেরনের বাংলা অর্থ কি মনে আছে? না বলেছি যে পারলো যে, হ্যাঁ ইন্টারফেরনের বাংলা তো হস্তক্ষেপ। ইন্টারফেয়ার থেকে আসছে। ম্যাথ কতটা? 14 ইন্টারফেয়ার মানে হস্তক্ষেপ করা। তাহলে ভাইরাসের বংশ বিস্তারে বা সংখ্যা বৃদ্ধিতে হস্তক্ষেপ করছে যে প্রোটিন, তার নাম ইন্টারফেরন। একটা কোষে আক্রমণ করলে ওই কোষটা তখন ইন্টারফেরন ছড়িয়ে দেয়, অন্যান্য কোষের কোষঝিল্লিতে ইন্টারফেরন গেলেই তখন আর ভাইরাস ওখানে আক্রমণ করতে পারে না, ওর হস্তক্ষেপ হয়ে গেল ভাইরাসের। এটাই সহজাত মারণ কোষ। কিছু কিছু জন্মগত মারণ কোষ আছে, ন্যাচারাল কিলার সেল বলা হয়, তাই না? এরা টিউমার কোষ, ভাইরাস আক্রান্ত কোষ এগুলোকে ধ্বংস করে। সহযোগী ব্যাকটেরিয়া আমরা তো জানি, আমাদের সহযোগী ব্যাকটেরিয়া আছে, এর মধ্যে ভিটামিন ই এবং কে সংশ্লেষ করে, এটা মনে রাখবো আর কি। ইকোলাই ব্যাকটেরিয়াটা করে থাকে। হ্যাঁ, এটুকু পর্যন্তই কিন্তু শেষ, মানে এই 6। এরপরে দেখো অর্জিত প্রতিরক্ষা, এটা কাকে বলে? জ্ঞানমূলক কোশ্চেন। অর্জিত প্রতিরক্ষা খুব কিন্তু কঠিন না, কঠিন মনে হচ্ছে কি? না,
সহজ না হতো। আজকে পড়ানো বেশি হয়ে গেল না বেশি হয়ে গেল। সহজ বলে তো আমি বেশি না। স্যার ভালো লাগছে হ্যাঁ। আচ্ছা, অর্জিত প্রতিরক্ষা। তাহলে দেখো, অর্জিত প্রতিরক্ষা মানে যেটা জন্মগতভাবে পাওয়া যায় না, অর্জন করতে হয়, সেটাই হলো অর্জিত প্রতিরক্ষা। জন্মগতভাবে পাওয়া যায় না, যেমন ধরো যে আমাদের যে টিকা দেওয়া হচ্ছে, এটা কিন্তু অর্জিত প্রতিরক্ষা, টিকা দেওয়া হচ্ছে। অথবা যে কেউ ধরো করোনাতে ভুগছে, তার শরীরেও কিন্তু সিরাম প্রোটিন তৈরি হয়, রক্তরসে অনেক অ্যান্টিবডি তৈরি হয়, সেটা নিয়ে আরেকজন মানুষের দেহে দিয়ে দেওয়া হয়, করোনা আক্রান্ত রোগী, ওটাও কিন্তু অর্জিত, জন্ম থেকে পাওয়া না। হ্যাঁ, এগুলোকে বলে অর্জিত প্রতিরক্ষা। তো বলছে দেখো, মানবদেহে যে প্রতিরক্ষা ব্যবস্থা জন্ম সময় থেকে নয়, বরং জন্মের পর কোনো নির্দিষ্ট জীবাণুর বিরুদ্ধে সারা দেওয়ায় অথবা ভ্যাকসিন প্রয়োগের ফলে সৃষ্টি হয়, তাকে অর্জিত প্রতিরক্ষা বলে। যেমন তুমি পক্সের আক্রান্ত হয়েছ, তো প্রথমবার তো শ্বেতকণিকা অস্ত্র শস্ত্র ছিল না, কি করে ঠেকাতে হবে না হবে, তাই কিনা? যখনই হলো একবারই আক্রান্ত হয়ে যায়, তখন ওই যে ওটা হলো অর্জিত, ও তখন শিখে যায় কি করে টিকে থাকতে হয়, তাই না? যেমন বলা হচ্ছে যে ইরান আক্রান্ত হয়েছে বলে সে কিন্তু তার প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অনেক কিছু আরো শক্তিশালী হয়ে গেছে। আক্রান্ত না হলে এত শক্তিশালী হতো না। তো এরকম আর কি ব্যাপার স্যাপার থাকে আর কি। হ্যাঁ, যে যখনই মানুষ বিপদের সম্মুখীন হয় তখন এরকম করে, তাই কিনা? ইউনুস নাকি বলেছিল 7 সিস্টার দখল করবে, তো ভারত ধরো ভয় পেয়ে গেছে, ভয়ে অনেক শূন্য মোতায়েন করছে ওখানে। হ্যাঁ, বাংলাদেশে আবার ওখানে বাংলাদেশে ওখানে অনেক কিছু রাডার টাডার অনেক কিছু আর কি মোতায়েন করছে বাংলাদেশেও। তাহলে এগুলো হচ্ছে অবস্থা বুঝে আর কি। এখন বলছে একটা হলো সক্রিয় প্রতিরক্ষা। তাহলে এই সক্রিয় প্রতিরক্ষা দুইটা রকম হতে পারে, একটা হলো কোষ মাধ্যম প্রতিরক্ষা। বলছে প্রতিরক্ষা তন্ত্রের বিশেষ কোষ যখন সরাসরি দেহের ভিতরে সক্রিয়ভাবে জীবাণু ও পরজীবী প্রতিরোধ করে, তখন তাকে কোষ মধ্যস্থ প্রতিরক্ষা বলে। এক্ষেত্রে টি লিম্ফোসাইট কিন্তু সরাসরি ধ্বংস করে জীবাণুকে আর কি। হ্যাঁ, প্রধান ভূমিকা রাখে। টি লিম্ফোসাইট 3 ভাবে কাজ করে। এরা জীবাণু ধ্বংস করার জন্য ম্যাক্রোফেজকে সক্রিয় করে সরাসরি আক্রান্ত অংশকে ধ্বংস করে এবং সাইটোকাইন নিঃসরণ করে পার্শ্ববর্তী পরিবেশের পরিবর্তন করে। অর্থাৎ সাইটোকাইন নিঃসরণ হলে তখন হচ্ছে অন্যান্য শ্বেতকণিকাগুলা, ম্যাক্রোফেজগুলা তখন চলে আসে। আরেকটা হলো রক্ত মাধ্যম প্রতিরক্ষা। প্রতিরক্ষাতন্ত্রের বিশেষ কোষ অ্যান্টিবডি সৃষ্টি হয়ে রক্তরস, লসিকা, টিস্যুরস বাহিত হয়ে অ্যান্টিজেন শনাক্তকরণের মাধ্যমে যখন জীবাণু আক্রমণ প্রতিরোধ করে, তখন তাকে রক্ত মাধ্যম প্রতিরক্ষা বলে। এক্ষেত্রে বি লিম্ফোসাইট প্রধান ভূমিকা রাখে। ব্যাপারটা একটু দেখো যে বি লিম্ফোসাইট আসলে যে কাজটা করে, বি লিম্ফোসাইট যে কাজটা করে, অনেক সময় দেখা যায় যে কোনো জীবাণু ঢুকছে কিন্তু সেই জীবাণুকে কেউই ধরছে না, মানে ধরতে পারছে না আসলে। হ্যাঁ, ওখানে কমপ্লিমেন্টও ঠিকভাবে কাজ করছে না, এরকম একটা অবস্থা। সেই সময় বি লিম্ফোসাইটই কিন্তু 2 ভাগে ভাগ হয়ে যায়। তার মধ্যে একটা হলো মেমোরি সেল আর একটা হলো প্লাজমা কোষ। তো এরা হলো, ধরো যদি এটা যদি বি হয়, বি মনে করো এইটুকু, এটা হলো প্লাজমা কোষ। যখন হয় তখন বেশ বড় হয়ে যায়, তখন এটার নাম ধরো প্লাজমা কোষ। আর এখানে কিন্তু আরেকটা ভাগ হলো মেমোরি সেল হয়েছে, এটা পরে আমরা আলোচনা করব, মেমোরি সেল। এখন এই প্লাজমা কোষ হলো না, এই প্লাজমা কোষ মূলত শ্বেতকণিকা ওই জীবাণুকে দেখে যে কেউই তো ওকে ধরছে না, কেউ যদি না ধরে তাহলে তো মানে ফ্যাগোসাইটোসিস তো ঘটানো মুশকিল হয়ে যাবে। তখন সে কি করে, তখন ওই জীবাণুকে পর্যবেক্ষণ করার ক্ষমতা আছে প্লাজমা কোষের এবং জিনগুলার, যে ও দেখতে আসলে কেমন, ওকে ধরার জন্য আমাকে কি ধরনের প্রোটিন তৈরি করতে হবে। তখন ঠিক সেই ধরনের প্রোটিন তৈরি করে প্লাজমা কোষ, ঠিক সেই ধরনের প্রোটিন তৈরি করে প্লাজমা কোষ, ওটাকে বলা হয় অ্যান্টিবডি। যদি অ্যান্টিবডি কিছুটা এরকম দেখতে আর কি, এটা আমরা পরে আঁকবো। একসাথে একাধিক জীবাণুকেও কিন্তু তারা ধরতে পারে। হ্যাঁ, এখানে আবার আরেকটা জিনিস থাকে,
আমি সংক্ষেপে আসলাম আর কি, হ্যাঁ, পরে বিস্তারিত আসবো। এরকম ধরনের হয় যে এই জিনিসটা মনে করো, এই জিনিসটা এটা হচ্ছে জীবাণু যেমন, জীবাণু অ্যান্টিজেন যেমন ওইভাবেই তৈরি হয়, যাতে ধরতে পারে। জীবাণু মনে করে এরকম, তাহলে অ্যান্টিবডি এরকম হয়ে যাবে, অ্যান্টিবডি তাহলে ওইরকম হয়ে যাবে। এবার অ্যান্টিবডি কি করলো, আরামসে ধরে ফেললো। অ্যান্টিবডি যখন ধরে ফেলে তখন এবার শ্বেতকণিকা এসে ওকে ফ্যাগোসাইটোসিস করতে পারে। তো এই জন্যই অ্যান্টিবডি তৈরি করে আর কি, হ্যাঁ। তো এটা হলো রক্ত মাধ্যম বলছে। এরপরে বলছে অনুক্রমতা দুই ধরনের হয়, একটা প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা। প্রাকৃতিক সক্রিয় প্রতিরক্ষা মানে শরীর নিজে কষ্ট করে প্রতিরক্ষা করে, এটাকে বলা হয় সক্রিয়। আর যেটাকে বলা হয় অক্রিয়, পরে আছে অক্রিয়। অক্রিয় মানে শরীর যেটা নিজে নিজে করে না, মানে কোনো পরিশ্রম করে না, ওটাকে বলা অক্রিয়। আর সক্রিয় হলো শরীর নিজে নিজে পরিশ্রম করে কোনো কিছু তৈরি করলো, তাহলে এটা সক্রিয়। তো সেই জন্য দেখো প্রাকৃতিক সক্রিয় এই ধরনের প্রতিরক্ষায় অনিচ্ছাকৃত জীবাণুর সংস্পর্শে আসায় সংক্রমণ ঘটে এবং জীবাণুর বিরুদ্ধে সক্রিয় প্রতিরক্ষা করে। যেমন হাসপাতালে এ ধরনের প্রতিরক্ষা দীর্ঘদিন বা কখনো আজীবন থাকে। এটা পক্সের ক্ষেত্রে হতে পারে যে তুমি পক্স দ্বারা আক্রান্ত হয়েছো, তখন তোমার অ্যান্টিবডি একা একাই তৈরি হয়ে গেছে, তাহলে এটা প্রাকৃতিক সক্রিয়। আরেকটা হলো কৃত্রিম সক্রিয়, এটা ভ্যাকসিনের মাধ্যমে করা হলো। পক্সে কি হলো যে শরীর একা একাই অ্যান্টিবডি তৈরি করে ফেললো, আর যখন তুমি টিকার মাধ্যমে করছো এটা কি একা একা করলো, বাইরে থেকে নিয়ে আসলো, তাই না? তাহলে ভ্যাকসিন দিলাম, তখন শ্বেতকণিকা অ্যান্টিবডি তৈরি করে ফেললো। তারপরে শ্বেতকণিকা কিন্তু করেছে, এই জন্য এটাও সক্রিয়ের মধ্যে পড়বে। অক্রিয় যেটা, সেটার ক্ষেত্রে কিন্তু শরীর নিজে নিজে কিছুই করে না। যেমন ধরো শাল দুধ, ওই যে ছোট শিশুকে যে খাওয়ানো হয়, ওটা কিন্তু শিশুর মধ্যে একা একা তৈরি হয় না, ওখানকার যে অ্যান্টিবডি গুলো একা একা তৈরি হয় না, শাল দুধের মাধ্যমে অ্যান্টিবডি যায়, বাচ্চার নিরাপত্তা দেয়। তাহলে এটা অক্রিয়, এটা সক্রিয় না, শরীর নিজে নিজে তৈরি করেনি, বুঝছো? আর একটা হলো কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা। ওই যে কেউ রোগ সুখে ভুগেছে, তার সিরাম নিয়ে অন্য রোগীকে দিয়ে দেওয়া হলো, তাহলে সেটা হলো কৃত্রিম অক্রিয় প্রতিরক্ষা। তাহলে সক্রিয় আর অক্রিয় ব্যাপারটা বুঝলা কিনা বলো? এটাই হলো সক্রিয় আর অক্রিয় ব্যাপার। এখন বলছো অর্জিত প্রতিরক্ষা কয়টা বাজে বলো? আচ্ছা ঠিক আছে। আগামী দিন মনে হয় শেষই হয়েছে।